ব্যবসায় লাভ লস হইতেই পারে। হয়তোবা এই স্লটে লস হইলে হয়তোবা পরের স্লটে লাভ আসবে। তো ওই হিসাবে আমি ক্রাউড ফান্ডিং নিয়েছিলাম এবং এবারে প্রায় ২৯ লাখের মতো ক্রাউড ফান্ডিং করছি এবং এটা দিয়ে প্রায় ধরেন ৪০ টা গরু লালন পালন করতেছি। ধরো আমার কাছে হচ্ছে 2 লাখ টাকা আছে, আমি রিমোটলি একটা খামার শুরু করতে চাই। আর আমি ঢাকায় থাকবো, কিন্তু আমি 2 লাখ টাকা দিয়ে এলাকার কাউকে দিয়ে বা কোনো একভাবে করতে চাই। এরকম স্বপ্ন আসলে অনেকের মধ্যে আছে, সো তাদেরকে কি বলবা? তো যেখানেই অন্তত ক্রাউড ফান্ডিং বা আপনি ইনভেস্ট করেন না কেন অন্তত তাকে চিনেন, পার্সোনালি জানেন বা আপনি তার থেকে টাকাটা তুলে নিতে পারবেন এরকম কাউকে ক্রাউড ফান্ডিংটা অন্তত ফান্ডিং করেন। হ্যাঁ, ফার্স্টে ধরেন আমাকে ব্যাংক থেকে লোন দিতে চাইছিল, কয়েকজন আসছিল, তো আমি ওখানে স্ট্রিক্টলি না করে দিছিলাম। গরু বিক্রির পারফেক্ট টাইম আসলে কোনটা? গরুর ধরেন পারফেক্ট সময় হইতেছে দুইটা আসলে, একটা হইতেছে আর একটা হচ্ছে, তো ওই টাইমটাতে আমি ম্যাচিউর ছিলাম না, আবার বয়সও কম, তো ভাবলাম ঠিক আছে অন্তত বিয়ে করার জন্য হইলেও একটা চাকরিতে জয়েন করা উচিত। প্রথম বাস্তবসম্মত এবং কঠিন কাজ হইতেছে গরু কেনাটা। তো গরু কিনতে হলে ফার্স্টে হাটে যেতে হবে এবং বিভিন্ন দালালের খপ্পরে পড়তে হবে, এটা মাস্ট। মানে এমনকি আপনার সামনে এমন অভিনয় করবে যে গরু টেনে নিয়ে যাইতেছে আপনার সামনে থেকে, ধরেন আপনার পার্সোনালি নিবেন যে না আমি একটা পছন্দ করলাম ১,০০০ বেশি হলেও আমি নিবো। অন্তত গ্রামের পল্লী চিকিৎসকদের আশা থাকবে না, কারণ ওনাদের মেইন টার্গেট থাকে মেডিসিন বিক্রি করা আর কি। কাজ করতেছি, গোবর ভরতেছি, লুঙ্গি এখন ওয়াইফ দেখে বলতেছে লুঙ্গিটা পাল্টান, আমি বলছি, সমস্যা নাই। তো ওই অবস্থায় গিয়ে ভাত খাওয়া আসতেছি। এই কোরবানিতে আমরা যারা গরু কিনবো, তুমি খামারি হিসাবে আমাদেরকে কি পরামর্শ দিবা কোন কোন দিকে খেয়াল রাখার জন্য গরু কেনার সময়? বাজারের গরু মাঝে মাঝে দেখবেন, আপনি যদি হাট থেকে কোনো গরু মাংস কিনে নিয়ে আসেন, কিছু গরুতে টেস্ট পাচ্ছেন, কিছু গরুতে আবার টেস্ট পাচ্ছেন না। এখানে রিজন হইতেছে কিন্তু গরুর যদি কিছু হয় সাথে সাথে পল্লী চিকিৎসক ডাকে এবং ওনারা আইসে ধরেন একটা ট্রিটমেন্ট দিবে, বিভিন্ন ভুংমাং ওষুধ দিবে, কিছু ইনজেকশন দিয়ে হয়তো ৪-৫০০ টাকা নিয়ে যাবে। এরপরে বলবে কি তাহলে আপনার তো কুরবানি চলে আসছে, মুরগি ফিট খাওয়ান। তো ওই যে ফিট খাওয়ায় সে এখন রেজাল্ট পাচ্ছে, তখন মনে করতেছে না পল্লী চিকিৎসক তো ভালো বুদ্ধি দিছে। আসসালামু আলাইকুম সবাই, ভালো আছেন আশা করি। স্বাগত জানাচ্ছি আমাদের এই পডকাস্টে। এই পডকাস্টে মূলত আমরা ব্যক্তি জীবনের ডেভেলপমেন্ট এবং বিজনেসের ডেভেলপমেন্ট সম্পর্কে আমাদের বিশেষ সব গেস্টদের থেকে জানবো। সো আজকে আমাদের সাথে আমাদের বিশেষ গেস্ট মোর্শেদ আছে। মোর্শেদের একটা এগ্রো ফার্ম আছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সে তার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রফেশন যে ব্যাকগ্রাউন্ড আছে সেটার পাশাপাশি হচ্ছে একটা খামার পরিচালনা করে। আমাদের অনেকের স্বপ্ন যে আমরা আইটি প্রফেশন থেকে বের হয়ে একদিন খামার দেব। সো এই ফিল্ডের রিয়েলিটি, বর্তমান অবস্থা সবকিছু নিয়ে আমরা তার কাছে জানবো। সো শুরুতে মোর্শেদ, তোমার কাছে তোমার সম্পর্কে জানতে চাচ্ছি এবং তোমার ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে আমরা শুনতে চাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। মূলত আমার জার্নিটা শুরু হয় ধরেন ২০০৫-৬ সাল, ওই সময়টাতে। তো গ্রামের ধরেন মেক্সিমাম বাসায়, প্রতিটা বাসাতে দেখবেন ১ টা ২ টা করে গরু থাকে। তো ব্যক্তিগতভাবে সবাই গরু পালন করে আরকি। তো ওই সময় ছোটবেলায় মূলত ধরেন আমি গরুর প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। আমাদের বাসায় ধরেন ৩ টার মতো গরু ছিল। তো আমি কি করতাম ওই বাছুর যে আছে, বাছুরটা নিয়ে আমি জমিতে যাইতাম আরকি। আ আইল দিয়ে ঘাস খাওয়াইতাম। তো ওইখানে বাছুরে চড়ে আমি বেড়াইতাম। ঘোড়ার মতো একটা ফিল পাইতাম আসলে। তো এরপরে ধরেন ২০০৭ সালের দিকে আমাদের একটা খামার বানাই। আব্বু একটা খামার বানাই। এখানে ধরেন ২২ টা ক্যাপাসিটির গরু রাখার জন্য। তো এখানে ধরেন প্রায় ৫-৬ বছর এখানে খামারটা ছিল। আব্বু খামারটা পরিচালনা করছে আরকি। তো ওইগুলা দেখে আরকি ছোটবেলা থেকে ভিতর থেকে একটা আকৃষ্ট হই আরকি। হ্যাঁ। তো এরপরে ধরেন আ আমার ভার্সিটির লাইফ শেষ হয় ২০১৮ নভেম্বরে। দেন কিউটেকে জয়েন করি ২০১৯ এর শেষের দিকে। তো জয়েন করার ৪-৫ মাসের মাথায় ধরেন করোনার প্রকোপ তৈরি হয় এবং আবার ব্যাক করে বাসায় যাই আরকি। তো বাসায় করোনাকালীন সময়ে আমি যত সময় পাইছিলাম ওই সময় কিছু পার্সোনাল ডেভেলপমেন্ট, যেমন দেন ফাইবার রিলেটেড কাজ করতাম। আ লেভেল 2 সেলার হিসেবে ওখানে বেশ কয়েকদিন ১-২ বছরের মতো কাজ করছি। দেন এর মাঝে ধরেন ওই যে নিজের একটা আকর্ষণ ছিল এগ্রোতে। তো ওই সময়ে ক্যাপিটাল ছিল না খুব একটা। তো ভাবলাম তাহলে মাছ নিয়ে শুরু করি। তো ৪-৫ জন ফ্রেন্ড মিলে মাছে আ ইন্টারেস্টেড ছিলাম আমরা। তো মাছ নিয়ে প্রায় ৬-৭ মাসের মতো ওখানে টাইম দিছিলাম। তো ওটা মূলত আমরা বায়োফ্লক নিয়ে কাজ করছিলাম। তো
তো বায়োফ্লক আ করার পরে বুঝতে পারলাম এটা আসলে আমাদের দেশের জন্য প্রফিটেবল ব্যবসা না। কারণ হইতেছে এখানে ধরেন কস্টটা বেশি পড়তেছে। হ্যাঁ? কস্ট বেশি, সেই হিসেবে মাছ বিক্রি করা টাফ হয়ে যাচ্ছিল। তো এরপরে বুঝতে পারলাম না এখানে এটা যদি না করে বড় পুকুর নেওয়া যায়। কারণ আমাদের এদিকে এভেইলেবল পুকুর পাওয়া যায়। সেক্ষেত্রে আবার প্রফিট আছে। তো সেজন্য আবার ক্যাপিটালের প্রয়োজন বেশি। এর মাঝে আবার ফ্যামিলি থেকে একটা প্রেশার আসলো যে, "এই সময়ে এগুলা কেন চাকরি-বাকরি না করা ছাড়া?" তো ওই টাইমটাতে আমি ম্যাচিউর ছিলাম না। আবার বয়সও কম। তো ভাবলাম ঠিক আছে। অন্তত বিয়ে করার জন্য হইলেও একটা চাকরিতে জয়েন করা উচিত। তো আবার কিউটেকে আবার জয়েন করলাম ২০২২ সালে। জয়েন করে আবার ধরেন ৩ বছরের মতো এখানেই ছিলাম এবং এখন কন্ট্রাকচুয়াল আছি। এরপরে ২০২৪ এ শেষের দিকে আমি আবার একটা ইনভেস্টমেন্ট নিয়ে খামারটা শুরু করি। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় ৪০ টা গরু নিয়ে কাজ করতেছি আ এবছরে। মোর্শেদ, তোমার খামার সম্পর্কে জানলাম, তোমার উদ্যোগ সম্পর্কে জানলাম। আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, তোমার বর্তমানে খামারের এরিয়া কতটুকু? কয়টা গরু তুমি রাখতে পারবা? এবং হচ্ছে কি পরিমাণ গরু আছে বর্তমানে যেগুলা সেলেবল বা তুমি এখন লালন পালন করতেছো? ভাই আমার এখানে ধরেন এখন ৩০ থেকে ৩২ টার মতো ক্যাপাসিটি করা আছে। এক্সটেন্ড করা যাবে সেরকম জায়গা আছে প্রায় এখানে ১-২০০ গরু লালন-পালন করা যাবে। আপাতত ৩০ থেকে ৩২ টার মতো এভেইলেবল ক্যাপাসিটি আছে। ধরো আমি একজন আইটি প্রফেশনাল বা ঢাকায় থাকি, অন্য একটা প্রফেশনে আছি। আমি এখন একটা খামার শুরু করব। সেক্ষেত্রে হচ্ছে আমার গরু যাচাই-বাছাই, কেনা, পালন এবং বিক্রি, এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে আমাদেরকে একটু ওয়াক থ্রু করাও। কি করতে হবে? ১ম বাস্তবসম্মত এবং কঠিন কাজ হইতেছে গরু কেনাটা। তো গরু কিনতে হলে ফার্স্টে হাটে যেতে হবে এবং বিভিন্ন দালালের খপ্পরে পড়তে হবে। এটা মাস্ট। দেন গরুটাকে নিয়ে এসে ধরেন রোগমুক্ত করতে হবে যদি কোনো রোগ থাকে বা বেসিক যে ট্রিটমেন্ট এগুলো দিতে হবে। তারপরে গরুকে ৩ মাস বা ৪ মাস একটা লেন্দি প্রসেসে লালন-পালন করতে হবে। তো এই জার্নিটা ধরেন আপনি যদি আইটি প্রফেশনাল বা যেকোনো ফিল্ডের হন, আপনি মনে করতেছেন যে আমি ঢাকা থেকে কন্ট্রোল করতে পারবো কিনা? এটা শুরুর দিকে আসলে কঠিন হয়ে যায়। যদি আপনি বড় প্রজেক্ট করতে চান বা ৩০ টা বা ৪০ টা গরু বা ২০ টা গরু, সেই হিসেবে করতে গেলে এখানে লস খাওয়ার সম্ভাবনা বেশি আছে। কারণ এখানে ধরেন আপনি যদি নিজে গিয়ে গরু না কিনতে পারেন, এখানে ধরা খাবেন। প্রতিটা গরু প্রতি ধরেন ৫-১০ হাজার টাকা লস খাবেন। কিনতেই লস খাবেন। তো এখানে আর ওই লসটা কাভার করতে পারবেন না। আবার গরুর যদি ধরেন রোগবালাই হয়, ২-১ টা গরু মারা যেতেও পারে, আল্লাহ না করুক। কোনো সমস্যা হইতে পারে। তো এগুলার ট্রিটমেন্ট রেগুলার চেক দিতে হয় বা নিজে থাকলে যে পরিশ্রম দিবেন বা নিজে থাকলে যে পর্যালোচনা করবেন, কর্মজীবী দিয়ে ঐরকম আসলে পসিবল না। তুমি একটা গল্প শেয়ার করতেছিলা যে যখন গরু কেনা হয় দালালের একটা খপ্পর আছে। এটা যত অভিজ্ঞ মানুষই হোক, গরু কেনার সময় আসলে কি করতে হয় বা কোন বিষয়ে খেয়াল রাখলে আসলে দালালের খপ্পর থেকে বাঁচা যায়? এটা বাঁচার কোনো উপায় নাই। কিন্তু এখানে ধরেন কিছু আলোচনা করা যায়। সেটা হইতেছে ধরেন আমি যেটা আমার গল্প একটা বলি। আমি বেশ কয়েকবার ফেস করছিলাম। আমরা ৩-৪ জন গেছিলাম। আব্বু সহ গেছিলাম। আমি সেটা ১ম দেখেছিলাম আরকি। আমার এক্সপেরিয়েন্স নতুন ছিল। তো আমি গেছিলাম গরু কিনতে। একটা গরু পছন্দ হইছে আমাদের। ধরেন ৳১,০০,০০০ বাজেট, হ্যাঁ? আমরা দামও দিছি ঐরকম। দালাল আইসা দাম দিতেছে ৳১,৫০,০০০। তো ওই সময় তো মনে হইতেছে না যেহেতু একজন ৳৫,০০০ দাম দিতেছে তার মানে ওই গরুটা আমার নেওয়া দরকার। আমি হয়তোবা ৳২,০০০ বেশি দিয়ে নিলাম। মানে এমনকি আপনার সামনে এমন অভিনয় করবে যে গরু টেনে নিয়ে যাইতেছে আপনার সামনে থেকে। কিন্তু আপনার তো পছন্দ হইছে। আপনি তো ১ম দিকে অতটা আ ব্যবসায়িকভাবে মানসিকতা নিবেন না। তখন ধরেন আপনার পার্সোনালি নিবেন যে, "না আমি একটা পছন্দ করলাম, ৳১,০০০ বেশি হলেও আমি নিবো।" এইরকম আরকি অনেক সময় স্যাক্রিফাইস করতে হবে যে আপনার সামনে যদি নিয়েও যায়, আপনার পছন্দ হইলেও আপনার বাজেটের বাইরে গেলে আপনি নিবেন না। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে এবং গরু যখন দেখবেন, ওই গরুটা দেখে দাম দেখবেন, আশেপাশে ঘুরবেন। তারপরে দাম দিয়ে যদি মনে হয় না নেওয়া যাবে, নিবেন, না হলে ঘুরে আসবেন। এবার আসি হচ্ছে গরু লালন পালনের বিষয়ে। সো গরু লালন পালন করতে গেলে গরুর রোগের একটা বিষয় আছে। তারপরে হচ্ছে ভেটের সাথে সম্পর্ক বা সরকারিভাবে কোনো কিছু হচ্ছে কিনা, এই সম্পর্কে একটু জানতে চাচ্ছি। ফার্স্ট কাজ তো আমরা গরু কিনলাম, এখন গরু খামারে নিয়ে আসবো। তো খামারে ফার্স্টেই কি আমাদের মেইন যদি আমাদের একটা শেড থাকে অলরেডি, ধরেন একটা ২০ টা গরুর খামার আছে আমাদেরই। এখন এই শেডে কি আমরা ফার্স্টে নিয়ে আসবো? না। এখানে আমাদের ফার্স্টে একটা কোয়ারান্টাইন একটা শেড রাখতে হবে। হ্যাঁ? কোয়ারান্টাইন শেডে আমাদের মিনিমাম ২১ দিন রাখতে হবে। তো এর মাঝে আপনাকে ফার্স্ট যে কাজ করতে হবে, কৃমি ডোজ দিতে হবে। কারণ কৃমি ডোজ যদি না দেন তাহলে গরুকে যতই খাওয়ান গরুর গ্রোথটা ভালো আসবে না।
এখানে আপনার খাবারটা ওয়েস্ট হয়ে যাবে। তো ফার্স্ট কাজ হচ্ছে কৃমির ডোজ দিতে হবে। কৃমির ডোজের পরে আপনাকে দেন ভ্যাকসিনেশন করতে হবে। যেগুলা প্রয়োজনীয় ভ্যাকসিনেশন ওগুলা করে নিবেন। এরপরে দেন মেইন শেডে নিয়ে আসবেন। আর যদি শুরু হয়ে যায় যে আমি খামারটা মাত্র শুরু করতেছি, সেক্ষেত্রেও ধরেন একবারে তো আপনি ২০ টা গরু কিনবেন না। গরু হয়তোবা ৫ টা, ১০ টা, ২ টা, ৪ টা এভাবে কিনবে। তো যেগুলা আগে নিয়ে এসে রাখবেন মেইন শেডে, এগুলো যদি ঠিকঠাক থাকে, পরের দিকে যেগুলা কিনবেন সেগুলা অন্তত কোয়ারেন্টাইন রেখে তারপরে নিয়ে আসবেন। ধরো আমার কাছে হচ্ছে ৳২,০০,০০০ আছে। আমি রিমোটলি একটা খামার শুরু করতে চাই। আমি ঢাকায়ই থাকবো। কিন্তু আমি ৳২,০০,০০০ দিয়ে এলাকার কাউকে দিয়ে বা কোনো একভাবে করতে চাই। এরকম স্বপ্ন আসলে অনেকের মধ্যে আছে। সো তাদেরকে কি বলবা? ঠিক আছে ভাই। এখন ধরেন অনেকেই তো এরকম চায়, অনেকের ধরেন ক্যাপিটাল আছে কিন্তু সময় দিতে পারতেছে না। বা অনেকের একটা সফট কর্নার থাকে যে আমি গরু পালন করব। একটা আমার খামার থাকবে। এটা অনেকের একটা স্বপ্ন থাকে। তো এটা স্বপ্ন থাকা ভালো এবং এটা বাস্তবে কতটা কঠিন হবে যদি আমরা ট্রাই করি, নিজেরা না করি। ধরেন আপনি আপনার একটা পরিচিত কাউরে দিয়ে দিলেন বা এই কাজটা হয় বাহিরের যারা থাকে, হ্যাঁ? প্রবাসী ভাইয়েরা। প্রবাসী ভাইয়েরা করেন কি ধরেন তাদের টাকা আছে, তার পরিচিত চাচাতো ভাই বা নিজের ভাই বা যে হোক দিয়ে বলে যে, "আচ্ছা ৫ টা গরু কিনে কিনে নিয়ে এসে তুই গরু পালন কর।" কিন্তু এটা আসলে সম্ভব হয় না এভাবে। এখানে লস হওয়ার সম্ভাবনা 100% থাকে। মেক্সিমাম খামার দেখবেন বড়, বড় খামার যারা বাইরে থেকে পরিচালনা করেন এগুলো আর টিকতে পারে না। তো সবচেয়ে ভালো হয় আপনি যদি নিজে থেকে ফার্স্ট এর দিকে সময় দেন। এরপরে মনিটরিং করেন অন্তত বা ১৫ দিন পর, পর একবার গিয়ে আপনি যদি মনিটরিং করেন বা খোঁজখবর নেন বা সিসি ক্যামেরা লাগান, এগুলো করেন তাহলে কন্ট্রোল করতে পারবেন আরকি। অনেকে হচ্ছে নিজে, নিজে করার চেষ্টা করে স্পেশালি YouTube দেখে বা হচ্ছে পড়াশোনা করে শখের খামারি যারা আরকি। সেক্ষেত্রে হচ্ছে ধরো কি টাইপের রোগবালাই হইতে পারে বা কোন মেজারমেন্ট গুলা নিতে হয় বা কোন ব্যাপারে খেয়াল রাখতে হয় সো দ্যাট গরুকে কোনো কিছু এফেক্ট করার আগেই টিকা নেয়া যায় বা বিভিন্ন জিনিস খেয়াল রাখা যায় আরকি। ভাইয়া যেটা আগে একটু বলছিলাম সেটা হচ্ছে গরুকে নিয়ে আসার পরে যে ট্রিটমেন্ট গুলা দিতে হয়, হ্যাঁ? এইগুলা যদি নিয়মিত দেওয়া ধরেন মেইন যেগুলা সমস্যা খুরা রোগ, ল্যাম্পি রোগ আরেকটা হইতেছে আপনার তরকা। তো এইগুলা যদি নিয়মিত দেওয়া হয়, হ্যাঁ? তাহলে আশা করি বড় কোনো রোগবালাই হওয়া হবে না আরকি ইনশাআল্লাহ। এরপরেও বেসিক যে রোগবালাই হয় ধরেন পেটের সমস্যা হইতে পারে, হ্যাঁ? বদহজম হইতে পারে যদি খাবার একটু এদিক-সেদিক হয়। তো খাবার ম্যানেজমেন্টটা একটু ভালোমতো করতে হবে। আর সবচেয়ে ভালো হয় একটা ভেট সার্জনের সাথে সম্পর্ক রাখা। প্রতিটা আ উপজেলাতে ভেট সার্জন আছে। তাদের কাছে যাবেন, তারা অনেক আন্তরিক হয় আরকি। তো আপনি বলবেন বা আপনি শিক্ষিত মানুষ হয়ে তাদের সাথে গেলে তারা নিজেরা আর আপনার সাথে আরো আন্তরিকতা ভালোভাবে দেখাবে বা হেল্প করার চেষ্টা করবে। তো গ্রামের পল্লী চিকিৎসকদের আশা থাকবে না। কারণ ওনাদের মেইন টার্গেট থাকে মেডিসিন বিক্রি করা আরকি। আমি যতগুলা মানে পল্লী চিকিৎসকের সাথে মিশছি, সবার টার্গেট থাকে সবাই একটা করে টার্গেট নেয় যে আমাকে ওই কোম্পানির ওষুধ বিক্রি করতে হবে। সে ওই কোম্পানির বাইরে কোনো ওষুধ দেয় না। তো আমি যদিও প্রয়োজন আ পড়ে যে তাদের সাথে মেশার বা তাদের ডাকা, সেক্ষেত্রে আমি ধরেন তাদের সাথে শুধু পরামর্শ নেই। এরপরে আমি সার্জন থেকে শুনি। শুনে তারপর ফাইনাল ডিসিশনটা নেই। এবার একটু পেছনে যাই। তুমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব করছো। সো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলে যেটা হয় যে এসি রুম, সুন্দর পরিবেশ, নাইস এনভায়রনমেন্ট সবকিছু চমৎকার। সো সেখান থেকে যখন একটা গরুর খামার যেখানে হয়তো এসি নাই, ওইভাবে ফ্যানের বাতাস নাই, গরম, তারপরে দেখা যাচ্ছে গরুর স্মেল আছে আ এবং হচ্ছে যে গরুর আওয়াজ এন্ড অনেক কিছু আরকি। সো ২ টা টোটালি হচ্ছে ডিফারেন্ট আসলে রিয়েলিটি আরকি। তো এই ২ টা রিয়েলিটি তুমি কিভাবে অ্যাডজাস্ট করছো এবং তোমার ফ্যামিলি মেম্বারদের আসলে এই ব্যাপারে বলার কি ছিল? ভাইয়া এটা যখন আমি কিউটেক থেকে আপনার সাথে কথা বললাম যে আমি এ একটু হোম অফিস নিতে যাচ্ছি। তো ওই সময় আমার একটা সমস্যা ছিল আসলে এটা হয়তো আল্লাহ তাআলার একটা ইয়া। তো ধরেন আমার গলায় একটু সমস্যা ছিল সেই সময়। তো আমি এখান থেকে ধরেন যখন আমি গরু কেনা শুরু করলাম বা হাটে গেলাম, এগুলা কাজ-বাজ করতেছি। ফার্স্ট এর দিকে আমি কোনো এমপ্লয়ি রাখি নাই আরকি, হ্যাঁ? কোনো কর্মচারী রাখি নাই। কারণ এটাই যে আমার টার্গেট ছিল আমি অন্তত ১ টা বছর এটার পিছনে সময় দিব। আসলে এটা কিভাবে কাজ করতেছে, ম্যানেজমেন্ট কিভাবে করে, যাতে পরবর্তীতে কাউরে নিলে আমি সাথে, সাথে ধরতে পারি। তো ওই টার্গেটে আমি শুরু করছিলাম। তো আলহামদুলিল্লাহ শুরু করতে পারছিলাম। তো এখানে ধরেন গোবরের গন্ধ আছে, গায়ে মুতে দিবে, গোবর ভরবে। আ আমার তো এখানে হয় আমি ধরেন কাজ এখন একটু কম করা হয়, আগে তো করতাম। কাজ করতেছি, গোবর ভরতেছি, লুঙ্গি এখন আ
ওয়াইফ দেখে বলতেছে লুঙ্গিটা পাল্টান। আমি বলছি সমস্যা নাই। তো ওই অবস্থায় গিয়ে ভাত খাওয়ায় আসতেছি। অন্যদের গোবর আমার গন্ধ লাগতেছে না। কিন্তু আমার আশেপাশে ধরেন যারা আছে তারা বলতেছে গা থেকে গন্ধ আসতেছে, গোবরের গন্ধ আসতেছে। আমি বলি, "এর সমস্যা নাই, আমার তো গন্ধ লাগতেছে না।" তো এই অবস্থা আরকি। তো নিজের এখানে ধরেন গরুর সাথে একটা শুধু ব্যবসায়িক না, এখানে ধরেন একটা মেন্টালি সাপোর্ট বা নিজের ভালোবাসার একটা জিনিস আরকি। নিজের ভালো লাগতে হবে। একটা আত্মিক সম্পর্ক আসলে লাগে। জি, শুধু ব্যবসা হিসেবে চিন্তা করলে এখানে ভালো করা কঠিন জি। আরকি। এবারে হচ্ছে আমরা একটু আ তোমার খামারের আমি জানি যে প্রায় ৪০ টার মতো গরু নিয়ে রিসেন্টলি কাজ হচ্ছে আরকি। এর মধ্যে অনেকগুলা গরু সেল হয়ে গেছে। সো আ তুমি হচ্ছে ১ম এ আসলে নিজের ইনভেস্টমেন্ট ছিল। জি। পরে হচ্ছে একটা ক্রাউড ফান্ডিং আ করো এবং সেটা নিয়ে কাজ করো আরকি। সো অনেকেরই আগ্রহ থাকে ক্রাউড ফান্ডিং নিজে করার। আ সেক্ষেত্রে হচ্ছে ২ টা কোয়েশ্চেন এই জায়গায় যে, যারা ক্রাউড ফান্ডিং করবে তারা কি খেয়াল রাখবে? আর তুমি ক্রাউড ফান্ডিং নিয়ে আসলে ওই টাকা দিয়ে কিভাবে খামার বা নতুন করে এটা ম্যানেজ করছো? আ এখন ক্রাউড ফান্ডিং একটু ভালোই প্রচারণা পাচ্ছে এবং অনেকে নিচ্ছে। আবার এখানে ধরেন একটু ফ্রডেরও একটা বিষয় আছে। তো আমার পর্যালোচনা থেকে যেটা আমি বুঝতে পারছি, তো যেখানেই অন্তত ক্রাউড ফান্ডিং বা আপনারা ইনভেস্ট করেন না কেন অন্তত তাকে চিনেন, পার্সোনালি জানেন বা আপনি তার থেকে টাকাটা তুলে নিতে পারবেন। এরকম কাউকে ক্রাউড ফান্ডিংটা অন্তত ফান্ডিং করেন, হ্যাঁ? তো সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয়। আর এখন যেটা সবচেয়ে একটা জিনিস আমি খেয়াল করছি, সবাই হালালের নাম করে ক্রাউড ফান্ডিং করতেছে। কিন্তু ভিতরে আসলে কতজন হালাল মেইনটেইন করতেছে এটা একটা ফ্যাক্ট। কারণ ধরেন অনেকে ২০-৩০% লভ্যাংশ দিতেছে। হ্যাঁ? এবং বাৎসরিক এটা বলে দিচ্ছে। তো ফার্স্ট এর দিকে তিনি আ কেউ যদি বলতে পারে যে আমি এত পার্সেন্ট দিব, তাহলে এখানে তো ফার্স্ট এই সুদ জড়িত। তো আপনি নিজেকে বাঁচাইতে চাইতেছেন সুদ থেকে। অথচ কিন্তু আপনি এখানে অন্য একটা সুদের সাথে রিলেটেড হয়ে যাচ্ছেন। আমি ফার্স্টের দিকে একটু স্বল্প পরিসরে নিছিলাম। জাস্ট ফ্রেন্ড সার্কেল কয়েকজন কথা বলে ওরা জাস্ট কিছু দিছিল। আমার পার্সোনাল ফান্ডিং ছিল। এটার থেকে প্রায় ১৬-১৭ টা গরু পালন করছিলাম এবং ভালো প্রফিট আসছিল আলহামদুলিল্লাহ। কারণ ওখানে কস্টিং টা কম ছিল ফার্স্টের দিকে। তো ওইটা আবার আমি রিটার্নও দিচ্ছিলাম। তো ওর মাঝে কয়েকজন আবার রিইনভেস্ট করছে এবং নতুন করে ধরেন আরো অনেকে ইনভেস্ট করছে। তো আমার প্ল্যান ছিল ইনভেস্ট নেওয়ার, কিন্তু এতটা ইনভেস্ট করবে আমার আইডিয়া ছিল না। ফার্স্ট এ ধরেন আমাকে ব্যাংক থেকে লোন দিতে চাইছিল, কয়েকজন আসছিল। তো আমি ওখানে স্ট্রিক্টলি না করে দিছিলাম। এরপরে আমি প্ল্যান করলাম ঠিক আছে, আমি তো যেহেতু ইনভেস্ট নিবো তাহলে আমার দেখি ফ্রেন্ড সার্কেল বা আশেপাশের সবাইকে বলে দেখি পাই কিনা। তো এরপরে ধরেন আমি ১ সপ্তাহের মতো প্রচারণা চালাইছি জাস্ট LinkedIn and Facebook এ। তো আমি দেখছি আশেপাশের মানে আমার পার্সোনাল সবাই নক দিতেছে যে, "ভাই আমার কাছে তো এত টাকা আছে, আমি ইনভেস্ট করতে চাচ্ছি।" ঠিক আছে, তাদের সাথে একটা এগ্রিমেন্ট কপি আছে আমার। A to Z সবকিছু কিভাবে ম্যানেজমেন্ট হবে। হ্যাঁ? বা লাভ হইলে লাভ এবং লস হইলে লস, এটার ভাগীদার নিতে হবে। কারণ এখানে তো হালালের একটা বিষয় আছে। ব্যবসায় লাভ লস হইতেই পারে। হয়তোবা এই স্লটে লস হইলে হয়তোবা পরের স্লটে লাভ আসবে। তো ওই হিসাবে আমি ক্রাউড ফান্ডিং নিছিলাম এবং এবারে প্রায় ২৯ লাখের মতো ক্রাউড ফান্ডিং করছি এবং এটা দিয়ে প্রায় ধরেন ৪০ টা গরু এ যাবৎ লালন-পালন করতেছি আলহামদুলিল্লাহ। দারুণ ফ্যান্টাস্টিক। আ এবার আসি হচ্ছে একটু কস্ট এ। যেমন আমাদের অনেকের ধারণা আছে যে গরু কিনলেই মনে হয় হয়ে গেছে আরকি। বাট দেখা গেছে এর পেছনে অনেকগুলা ভেরিয়েবল কস্ট আছে। খাবারের কস্ট আছে, আ লোকবলের কস্ট আছে, বিদ্যুতের কস্ট আছে এবং অন্যান্য ম্যানেজমেন্ট আছে। সো কেউ যদি ধরো ২ টা, ৩ টা, ৪ টা গরু নেয়, ধরে নিলাম যে একজন ৳২,০০,০০০ র গরু তার খামারে উঠাইছে। সেক্ষেত্রে যদি এটা একটা ব্যাচ কমপ্লিট করে, কেমন কস্ট হয় খাবার এবং আনুষঙ্গিক মিলে? ভাই ধরেন আমি পার্সোনালি এখানে ধরেন যদি পার্সোনালি সে ম্যানেজমেন্ট করে, সেখানে তার কর্মীর বিল নেই। ৫ টা গরু পালতে গেলে তার এক্সট্রা কোনো খামারের ভাড়া দিতে হচ্ছে না। তার বাসায় রাখতেছে, গরু পালতেছে। নিজে খাবার দিতেছে অথবা তার নিজের ভাই অথবা বাপদের দিয়ে আ দেখাশোনা করতেছে। ৪-৫ টা গরু এটা এভারেজে করা যায়। এটা সমস্যা নাই। এক্ষেত্রে একটু প্রফিট ভালো আসে প্রান্তিক আ খামারি যাদের। কারণ হইতেছে এখানে ধরেন খাবার ম্যানেজমেন্ট একটু কম। কারণ এই যে ভাতের মাড় আছে এগুলা খাওয়াইতে পারে, আলু খাওয়াইতে পারে। উত্তরবঙ্গে আমাদের এদিকে যেগুলা আমি দেখতেছি মেক্সিমাম আলু খাওয়ায়, খুদ খাওয়ায়। মানে এগুলা একদম ওই সিজন সময়তে আপনার খাবারের দাম খুব কম। কিন্তু এগুলাতে আবার লাভও আসে ভালো, হ্যাঁ? কিন্তু যদি একটু বড় পরিসরে যাইতে চায় সেক্ষেত্রে আবার খাবার ম্যানেজমেন্টটা করতে হবে। কারণ ওইগুলা জিনিস খাওয়াইলে আবার ধরেন খাবারে
মাংসে আবার চর্বির পরিমাণ বেশি আসে। কোয়ালিটি খারাপ হয়ে যায়। তো যদি বড় আকারে করতে চান, হ্যাঁ? তাহলে একটু ধরেন কোয়ালিটির দিকে একটু নজর দিতে হবে। খাবার মানে মাংসের কোয়ালিটি, চর্বির পরিমাণ যেন ৪ থেকে ৫% এর বেশি না যায় এবং মাংস যেন সুস্বাদু হয়। সেক্ষেত্রে আবার কস্টিং বেড়ে যাবে, আবার গোস্তর কোয়ালিটি ভালো হবে। সো আমার নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে লাভ হয় কেমন আসলে? একটা গরু বা ২ টা গরু ৳১,০০,০০০ র ২ টা গরু একটা সিজনে বা একটা ব্যাচে যখন লালন-পালন শেষে বিক্রি হয়, ধরে নিলাম কোরবানি টার্গেট করে বা রোজার ঈদ টার্গেট করে। সেক্ষেত্রে আসলে লাভ হয় কেমন? কারণ আমরা দেখি অনেকে ৩০% লাভ দিচ্ছে, ২৫% লাভ দিচ্ছে। কিন্তু তোমার এক্সপেরিয়েন্স কি? তোমার এক্সপেরিয়েন্স এ আসলে লাভটা কিরকম হয় আরকি সব খরচ বাদ দিয়ে? ভাই ধরেন আমি যদি একটা গরু পালন করি, হ্যাঁ? একটা গরুর উদাহরণ দেই। একটা গরু যদি ৳১,০০,০০০ কস্টিং হয়, তো এই গরু কিনলাম আমি ৳১,০০,০০০ দিয়ে। এর পিছনে ধরেন প্রতি মাসে ৳৪,০০০ থেকে ৳৫,০০০ কস্টিং আছে। হ্যাঁ? এটাকে ধরেন যদি ৪ মাস পালন করা হয়, ৪-৫ এ ২০, ধরেন ৳২০,০০০ কস্টিং আছে। তো ওই কস্টিং শেষে তাহলে ওই গরুকে বেচতে হবে ধরেন ৳১,৪০,০০০। যদি প্রতি মাসে আমি প্রফিট ৫,০০০ ধরি। তো এটা এই হিসাবে ধরলে একটা স্ট্যান্ডার্ড প্রফিট আশা করা যায়। যে একটা গরুতে ধরেন ৪ মাস পালন করে ৳১,২০,০০০ কস্টিং, তার বাকি ধরেন ৳২০,০০০ হইতেছে লাভ। এটা হইতেছে মিনিমাম রাখতে হবে। তাছাড়া এই গরুতে লাভ হওয়া সম্ভব মানে এতটা লাভ না হইলে আসলে বলা যায় না যে এটা লাভ হইছে একটা অ্যামাউন্ট। তো এই পরিমাণ লাভ আসে। একটা গরুতে ধরেন ৪ মাস পালন করার পর ৳২০,০০০। তো এই ৳২০,০০০ র মধ্যে যদি এটাকে যদি আ শেয়ারের মধ্যে যাই, ইনভেস্টর মধ্যে যাই, তাহলে ধরেন এখানে আবার 60-40 বা 50-50 ডিভাইডেড হলে তো খুব একটা অ্যামাউন্ট আসে না। তো এখানে আহামরি খুব একটা লাভ নাই। আ তো শুরুর দিকে এতটা বেশিও লাভ নাই আসলে। যতটা আমাদের আশা দিতেছে আরকি। ধরো একজন শখে বা প্রফেশনালি খামার করলো। সো গরু বিক্রির পারফেক্ট টাইম আসলে কোনটা? এটা কি কোরবানির জন্য অপেক্ষা করা নাকি সারা বছর ধরে সেল করা নাকি কোনো ঈদ টার্গেট করা? গরুর ধরেন পারফেক্ট সময় হইতেছে ২ টা আসলে। একটা হইতেছে ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ঈদুল আযহা। শবে বরাত থেকে ঈদুল ফিতর। এই সময় সবচেয়ে পিক টাইম যায় গরুর বাজার। মানে হুট করে ধরেন ৳৬০০-৬৫০ র মাংস ৳৭০০ পর্যন্ত এলাকাতে, সেটা আমি ধরেন উত্তরবঙ্গের কথা বলতেছি। ঢাকায় তো আরো বাজার বেশি যায়। ওই সময়টাতে ধরেন আমি যদি গরু নভেম্বরের দিকে কেনা হয়, ওই সময় গরুর বাজার থাকে একদম লোয়েস্ট আরকি। গরু তো মেক্সিমাম থাকে কৃষকদের কাছে। হ্যাঁ? খামারিদের কাছে কয়টা গরু আছে? মেক্সিমাম গরু কৃষকদের কাছে থাকে। তো ওরা ওই সময় গরুটা আসলে বিক্রি করে দেয়। ওই সিজনে। কারণ ওই সময় কিছু টাকার দরকার হয়। কারণ হইতেছে তাদের ধরেন ধান কাটা থেকে শুরু করে তারপরে অনেকে বিয়ে-শাদী দেয়। আবার একটা বিষয় আছে ধরেন আলু নতুন করে সিজন আ করবে, চাষ করবে। তো এইজন্য মূলত ধরেন তাদের একটা ক্যাশ ক্যাপিটাল প্রয়োজন হয়। না যাদের নিজেদের পার্সোনাল গরু আছে, ওই গরুগুলো বিক্রি করে দেয় এবং তখন আমদানিটা হয় বেশি। আমদানি বেশি হওয়ার কারণে দামটা আরকি কমে যায়। তো ওই সময় গরু কিনে রাখলে গরুতে লাভ করা সহজ আরকি। কিনে ধরেন কিছু ১-১.৫ মাস একটু কম খাওয়ায় রাখলাম। দেন একটু গরমের আঁশ পাইলে তখন একটু খাবার একটু বাড়ায় দিলাম আরকি। এবং ঈদুল ফিতরে ধরেন কয়েক মাস পরে তো ঈদুল ফিতর চলে আসবে। ওই সময় গরুটা যদি সেল করে দেওয়া যায় সবচেয়ে ভালো প্রফিট পাওয়া যায়। কারণ ওই সময় রিস্ক থাকে না। গরুর মাংসের দাম সবসময় বেশি থাকে। এবং আরেকটা বিষয় হচ্ছে ঈদুল আযহা মানে কুরবানি ঈদ। কুরবানি ঈদে যদি হাই রিস্ক নেওয়া যায়, ঠিক আছে রিস্ক থাকে। আমি কুরবানি ঈদে বিক্রি করব। তাহলে আরো ওই সময়ের থেকে আরো বেটার রেজাল্ট পাওয়া যায় আরকি। লভ্যাংশ ভালো পাওয়া যায়। আ ধরো যারা ছোট করে খামার করতেছে, সো তাদেরকে কি তোমার মতে ঢাকায় এসে একটা হাটে গরু বিক্রি করা বেটার হয়? নাকি হচ্ছে আ অন্য কোনো পদ্ধতিতে আসলে গরু বিক্রি করলে তার জন্য এটা বেটার হবে? এটা আসলে ভাই ডিপেন্ড করে। যদি কম গরু হয় তাহলে ঢাকায় নিয়ে আসা আসলে কস্টিং এর ব্যাপার আছে। ধরেন আমি যদি বগুড়ার কথা বলি, বগুড়া থেকে একটা গরুর গাড়ি আসতে ধরেন আ ৳১৫,০০০-২০,০০০ কস্টিং নেই। যদি একটা ফুল ট্রাক নিয়ে আসা যায় সেক্ষেত্রে একটা ব্যাপার আছে। আবার এখানে ম্যানেজমেন্টের ব্যাপার আসে। লোকজন লাগবে। সেই লোকজন নিয়ে এসে আবার তাদের রাখতে হবে, থাকা খাওয়া। যদি আপনার ঐরকম ক্যাপাবিলিটি না থাকে না নিয়ে আসাই বেটার। যদি ঠিক আছে আপনার গরু বেশি আছে, আপনার কানেকশন আছে, আপনি যদি ঐখান থেকেই সেল করতে পারেন, হ্যাঁ? এখন যেহেতু অনলাইনে আ বেচাকেনা হচ্ছে। ভালো গরু যদি আপনার থাকে আপনি অনলাইনে লাইভ ওয়েটে বিক্রি করতে পারতেছেন। আর সবচেয়ে ভালো উপায় হইতেছে আপনার যদি মিনিমাম ৫ থেকে ১০ টা গরুও থাকে,
কিছু টাকা ইনভেস্ট করে একটা স্কেল কেনার দরকার আরকি। স্কেল এবং কৃমিনাশক এই ২ টা যদি ঠিকঠাক মতো থাকে তাহলে লাভ করা পসিবল। কারণ প্রতিটা গরুর ধরেন যদি ১৫ দিন থেকে ২০ দিনের মাথায় ওয়েট দেওয়া যায় যে একটা গরু কতটুকু ওজন গেইন করতেছে তাহলে ওই গরুতে বুঝতে পারবেন যে আপনি মনিটরিং করতে পারবেন। তাছাড়া চোখের দেখা আসলে অতটা বোঝা যায় না। সেক্ষেত্রে ধরেন আপনি আমার একটা গরুতে লাস্ট কয়েকদিন খাওয়াইছি ধরেন ১৫ দিন। ১৫ দিন খাওয়ানোর পরে দেখি সে ২৭০ ছিল, আ ৫ কেজি কমছে। তার মানে ১৫ দিনে খাবার ওয়েস্ট হইল। ১৫ দিনে মিনিমাম ধরলাম ১০ কেজি ওজন বাড়তো। আর এদিকে ৫ তার মানে ১৫ কেজি ওজন লস। আর আর কিছু গরুতে দেখলাম ১৮ কেজি বৃদ্ধি পাইছে। তো এইগুলো একটু নজর দিতে হবে যে এই গরুতে তখন আমি আসলে ওইটা আইডেন্টিফাই করতে পারছি যে গরুটাতে হয়তো কোনো একটা সমস্যা হইতেছে। কৃমিনাশক হয়তোবা ঠিকমতো হয় নাই বা খাবার-দাবারে হয়তোবা সমস্যা হইতেছে। তো এইগুলা বিষয়ে আরকি নজর দিলে সহজে কন্ট্রোল করা যায় আরকি খামারগুলো। মনিটরিং এবং ট্র্যাকিং বিষয়ে তুমি যেটা বললা যে ট্র্যাক রাখতেছো। সো তোমার নিজের বানানো একটা সফটওয়্যার আছে। যেখানে হচ্ছে তুমি তোমার গরুগুলার ট্যাগ করে সেগুলার আ ওয়েট এবং অন্যান্য জিনিসপত্র ট্র্যাক রাখো আরকি। তোমার সফটওয়্যারটা সম্পর্কে যদি একটু বলো? আচ্ছা, এটা আমি ধরেন ভাই গত বছর আমি ম্যানুয়ালি করছিলাম। তো ম্যানুয়ালি করতে গেলে হয় কি ধরেন কসাই বা কোনো পার্টি আসলে ধরেন দাম করলে এখানে একটু হিসাব করতে হয়। সেখানে ক্যালকুলেশন লাগে। সবগুলো হিসাব ম্যানুয়ালি করে বের করে এভারেজ বের করে ওই গরুটারে আমার আবার ইয়ে করতে হইতো যে এই গরুটার কত খরচ হইছে। তো এবার সেটা আর হয় না। আমার সুবিধা হইছে যে কেউ যদি বলে যে আপনার এই গরুটা আমি নিতে চাই। তো প্রতিটা গরুর আমার ট্যাগিং করা আছে। তো ওই ট্যাগ নাম্বার দিয়ে আমি সাথে, সাথে চেক দেই যে গরুটা আমার টোটাল এতদিন ছিল, এত কস্ট, এত ওয়েট আছে। আর ধরেন অন এভারেজে একটা ফিক্সড একটা এমন লভ্যাংশ দিয়ে রাখি যে মিনিমাম এই লাভটা আমার দরকার। তো ওই লাভের হিসাবে টোটাল কত টাকা বিক্রি করলে আমার একটা বেনিফিট হবে ওই হিসাবে আমি দাম চাই। তো সেক্ষেত্রে ওদের সাথে বার্গেনিং করতে ভালো হয়। তুমি আমাকে একটা পয়েন্ট বলতেছিলা যে তোমার যে ভেট আছে সে নিজেই তোমার থেকে একটা গরু কিনতে চাইছে আরকি। রিজনটা কি? এবং হচ্ছে এখানে যে গরু মোটা তাজাকরণের একটা অসৎ উপায় আছে সেটা সম্পর্কে একটু বলো? জি, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। সে আমাকে গত সপ্তাহে আরকি আমাকে ধরেন ফোন দিছেন। আমি হঠাৎ ফোন দিল। তো বলতেছে, "ভাইয়া আসলে আমি আপনাকে ফোন দিলাম একটা কারণে।" জি, বলেন। বলছে, "আমার একটা গরু লাগতো। আমি তো আপনার ওখানে যাতায়াত করি। আমি আরো বিভিন্ন জায়গায় যাতায়াত করছি। তো মেক্সিমাম জায়গায় দেখতেছি মুরগি ফিড খাওয়াচ্ছে এবং ধরেন স্টেরয়েড হরমোন পুশ করতেছে। তো ওইগুলা গরু নিয়ে তো আমি রিস্ক নিতে চাচ্ছি না। আপনার ওখানে দেখছি আপনি যে দানাদারগুলা খাওয়াচ্ছেন এবং অন্য কোনো মেডিসিন খাওয়াচ্ছেন না। এটা আমার নিজের দেখা। তো এইজন্য এই বিশ্বাস থেকে আমি আপনার ওখান থেকে একটা গরু নিতে চাচ্ছি।" তো এটাই হইতেছে মূলত ধরেন বিশ্বাস। তো আমি আমার মেইন টার্গেট হচ্ছে আমার ধরেন খাবারটা মানে যে প্রোডাকশনটা দিব গরুর সেখানে ধরেন হেলথি খাবারটা থাকবে। হেলথি ফুডটা জেনারেট করা আরকি। গরুর মাংস ধরেন যদি চর্বির পরিমাণ বেশি হয়ে যায় ওখানে খেয়ে ওখানে টেস্টটা পাওয়া যাবে না। বা এখানে ওয়েস্ট হয়ে যাবে। ওই চর্বিটা তো খাওয়া যাবে না। তো এখানে ধরেন যদি মুরগির ফিড বেশি দেওয়া হয়, এটা গ্রামের মানুষ করতেছে কি ধরেন মেক্সিমাম ওনারা হয়তোবা না বুঝেই করতেছেন। এখানে একটা বড় দোষ দিব আমি পল্লী চিকিৎসকদের। কারণ তারা ধরেন কিছু হইলেই ডাকে। নিজের অসুখ হইলেও এতটা গুরুত্ব সহকারে দেখে না। কিন্তু গরুর যদি কিছু হয় সাথে, সাথে পল্লী চিকিৎসক ডাকে এবং উনারা আসে, আইসা ধরেন একটা ট্রিটমেন্ট দিবে। বিভিন্ন ভুংবাং ওষুধ দিবে। তারপরে ধরেন কিছু ইনজেকশন দিয়ে হয়তো ৳৪০০-৫০০ নিয়ে যাবে। এরপরে বলবে কি তাহলে আপনার তো কুরবানি চলে আসছে, মুরগির ফিড খাওয়ান। তো ওই যে ফিড খাওয়ায় সে এখন রেজাল্ট পাচ্ছে, তখন মনে করতেছে না পল্লী চিকিৎসক তো ভালো বুদ্ধি দিছে। আমার গরু মোটা তাজা হচ্ছে এবং দামও পাচ্ছি। হ্যাঁ, কিন্তু এখানে তো একটা বড় ভাবে একটা সমাজ ক্ষতিগ্রস্ত হইতেছে। এই কোরবানিতে আমরা যারা গরু কিনবো, তুমি খামারি হিসাবে আমাদেরকে কি পরামর্শ দিবা? কোন, কোন দিকে খেয়াল রাখার জন্য গরু কেনার সময়? গরু কেনার ক্ষেত্রে যদি আপনি ধরেন ঢাকা থেকে কেউ কিনতে যাচ্ছে, সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে বাজারে বা হাটে না গিয়ে আশেপাশে যেগুলা ধরেন খামার আছে, এগ্রো ফার্ম আছে যেগুলাতে আপনার পরিচিত। আপনি ধরেন গিয়ে দেখতেছেন বা আগে থেকে দেখতেছেন, হয়তোবা খোঁজ নিতেছেন, বুঝতেছেন যে তারা কি খাওয়াচ্ছে, হ্যাঁ? ন্যাচারাল কিছু খাওয়াচ্ছে কিনা নাকি স্টেরয়েড হরমোন দিচ্ছে, নাকি ফিড খাওয়াচ্ছে। ফিড বলতে মুরগির ফিড বুঝাচ্ছি। যদি এগুলা না খাওয়ায়, যদি আপনার জানাশোনার মধ্যে থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে তাদের থেকে গরু নিতে পারেন। কারণ হইতেছে ওই গরুগুলো আপনি খেয়ে একটা টেস্ট পাবেন অন্যরকম। আর বাজারের গরু মাঝে, মাঝে দেখবেন আপনি যদি হাট থেকে কোনো গরু মাংস কিনে নিয়ে আসেন,
কিছু গরুতে টেস্ট পাচ্ছেন, কিছু গরুতে আবার টেস্ট পাচ্ছেন না। এখানে রিজন হইতেছে কিছু গরুতে ধরেন এগুলা স্টেরয়েড হরমোন পুশ করা হয় আরকি। আর গরু কিনতে গেলে অবশ্যই গরু দেখবেন আগে। আগে গরুর রিঅ্যাকশনটা দেখবেন, গরুর গায়ে হাত দিবেন, তাদের চামড়া রেসপন্স করতেছে কিনা, চাঞ্চল্য কিনা, সবকিছু দেখে যাতে অসুস্থ গরু না দেয়, সেই হিসাবে দেখে নিবেন। কারণ কুরবানির আগে যদি কোনো একটা গরু অসুস্থ হয়ে যায়, ওই কুরবানি আপনার ধরেন মাটি হয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ মোর্শেদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সো যেতে যারা খামার করতে চায়, যারা খামার করার স্বপ্ন দেখছে, স্পেশালি যারা ঢাকায় থাকে, নিজের কর্পোরেট লাইফে আসলে বিরক্ত, তারা হচ্ছে স্বপ্ন দেখে প্রতিদিনই একটা করে খামার করবে। সো তাদের উদ্দেশ্যে কি বলবা? এটা করা যায় ভাই। ধরেন যদি নিজের কেউ থাকে, ফ্যামিলিতে ধরেন মেক্সিমাম এর ধরেন বাবা-মা থাকে বা ভাই থাকে। তো তাদের দিয়ে অন্তত শুরু করতে পারেন। ১ টা ২ টা কিনে দিয়ে দেখতে পারেন যে আসলে আউটপুট কেমন। একবারে আপনি সবকিছু ছেড়ে দিয়ে না গিয়ে আগে ১ টা ২ টা কিনে দিয়ে প্রতি বছর হয়তোবা এক্সটেন্ড করতে পারতেছেন। ৪-৫ টা করে। এরপরে যখন দেখতেছেন না কন্ট্রোল এর ভিতর থাকতেছে, একটা লোক নিয়ে রাখলেন। বাসায় আপনার ফ্যামিলি মেম্বারদের বললেন যে দেখাশোনা করার জন্য। যখন বুঝতেছেন যে না একটা ভালো জেনারেট আসতেছে, আউটপুট আসতেছে, তখন হয়তোবা ভালোভাবে করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ মোর্শেদ। ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাকে আমন্ত্রণ করার জন্য। দোয়া রাখবেন ইনশাআল্লাহ। সালামু আলাইকুম।